থেকে আরেকটা আপসেট হবার মতো ঘটনা ফেস করে। জন্মদিনের কেক কাটার পরে সুমতির ভাবি বাচ্চাদের কেক দিচ্ছিল, সেখানে কার্তিকও ছিল। সে কার্তিককে একটা ছোট পিস দেয়। কার্তিক একটা বড় পিস চাইলে সে কার্তিককে বলে, তুমি এতটুকুই ডিজার্ভ করো। আড়াল থেকে দৃশ্যটা দেখার পরে সুমতি খুব রেগে যায়। সে তখন কার্তিক আর ভাস্করকে নিয়ে বের হয়ে যায়। এরপরে তারা একটা ক্যাফেতে আসে। কার্তিকের খিদে পেয়েছিল, তাই ভাস্কর বার্গার আনতে যায়, কিন্তু তার কাছে 3টা বার্গার কেনার মতো টাকা ছিল না। সে দোকানদারকে বলে 2টা বার্গার দিতে। দোকানদার ভাস্করের পরিস্থিতি বুঝতে পেরে 2টার দাম নিয়ে তাকে 3টা বার্গারই দেয়। খাবার পেয়ে কার্তিক খুশি হলেও সুমতি খুব আপসেট হয়েছিল। এরকম অভাব, দুর্দশা, অপমান, তাচ্ছিল্য সে আর সহ্য করতে পারছিল না। ভাস্কর ভরসা দেয় একদিন সব ঠিক হয়ে যাবে। এবারের মতো সে কোনো রকমে সুমতিকে শান্ত করে নেয়। পরের দিন অফিসে যাওয়ার পরে ভাস্করের কাছে অ্যান্টনি নামের একজন লোক লোনের জন্য আসে। এই লোকটা গতকালও লোনের জন্য এসেছিল, কিন্তু লোকটার কাছে বন্ধক রাখার মতো কিছুই ছিল না, তাই ভাস্কর তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তবুও লোকটা তার পিছু ছাড়ছে না। ভাস্কর তার বন্ধু এবং অফিসের পিয়ন সাম্বাকে বলে এই লোকটাকে হ্যান্ডেল করতে। সাম্বা উল্টো ভাস্করকে বলে সেজন্য অ্যান্টনিকে হেল্প করে। অ্যান্টনির ইলেকট্রনিক পার্টসের বিজনেস আছে। সে মালয়েশিয়া থেকে 30টা টিভি আনিয়েছিল। এগুলোর দাম 2.5 লাখ টাকা। তো যে জাহাজের টিভিগুলো আসার কথা, সেই জাহাজের ক্যাপ্টেন অ্যান্টনির বন্ধু। তার সাথে অ্যান্টনির ডিল হয়েছিল, সে অ্যাডভান্স 50,000 টাকা দেবে আর মাল ডেলিভারির পরে বাকি 2 লাখ টাকা পরিশোধ করবে। কিন্তু তার বন্ধু এখন বেঁকে বসেছে। সে বলেছে তাকে পুরো টাকা পরিশোধ করলে তবেই ডেলিভারি দেবে, না হলে টিভিগুলো নিলামে বিক্রি করে দেবে। তো এই জন্যই অ্যান্টনির লোনের প্রয়োজন। সাম্বা ভাস্করকে বুদ্ধি দেয়। ভাস্করের শালা কনস্ট্রাকশন কাজে প্রচুর টাকা কামিয়েছে। সে যদি 2 লাখ টাকা ম্যানেজ করে অ্যান্টনিকে দেয়, তাহলে সে টিভিগুলো ছাড়িয়ে নিতে পারবে। আর বর্তমানে ইন্ডিয়াতে টিভির যেমন চাহিদা, তেমনি দামও বেশি। অ্যান্টনি টিভিগুলো বিক্রির পরে লাভের একটা অংশ ভাস্কর আর সাম্বাকেও দেবে। ভাস্কর সাম্বা আর অ্যান্টনির প্রস্তাবে হ্যাঁ না কিছুই বলে না। সে ভেবে দেখবে জানিয়ে অ্যান্টনিকে আপাতত বিদায় করে। পরের দিন সকালে ভাস্কর বাড়ি থেকে অফিসের জন্য বের হচ্ছিল, তখন তার এক পাওনাদার পাটেল ভাই তাকে আটকায়। এই লোক ভাস্করের কাছে 10,000 টাকা পেত। সে ভাস্করের সাথে খুব খারাপ ব্যবহার করে। ভাস্করকে অপমান করে তার স্কুটারটা নিয়ে চলে যায়। স্কুটার না থাকায় ভাস্কর ট্যাক্সিতে করে অফিসে যাওয়ার প্ল্যান করে, কিন্তু তার কাছে ভাড়া ছিল না, তাই দৌড়ে সে অফিসে যায়। অফিসে গিয়ে সে আরেকটা শক খায়। তার যে প্রমোশনটা পাওয়ার কথা ছিল, সেই প্রমোশনটা অন্য কেউ পেয়ে গিয়েছে। এটা নিয়ে ভাস্কর খুব আপসেট হয়ে যায়। এরই মধ্যে সাম্বা একটা রেফারেন্স লেটার ভাস্করকে দেখায় এবং বলে এজিএম স্যার সুধীরের কাছে টাকা খেয়ে তার নাম জিএম স্যারের কাছে সাজেস্ট করেছিল। এই লেটারে সুধীর ছাড়া আর কাউকেই রেফার করা হয়নি। এটা দেখে ভাস্কর খুব রেগে যায়। সে সোজা এজিএম স্যারের কাছে গিয়ে এটা সেটা বলতে শুরু করে। তখন এজিএম স্যারও রেগে যায় আর বলে ভাস্কর যে চাকরির পাশাপাশি মানুষের ফর্ম পূরণ করে টাকা নেয়, এটা তিনি জানেন। তিনি জিএম স্যারের কাছে এই ব্যাপারে কমপ্লেন করবেন। এটা শুনে ভাস্কর ঘাবড়ে যায়। চাকরি বাঁচাতে সে এজিএম এর হাত পা ধরে কান্নাকাটি শুরু করে। শেষে অফিসের অন্যদের সুপারিশে এজিএম এবারের মতো ভাস্করকে মাফ করে দেয়। তবে এই ঘটনা থেকে ভাস্কর শিক্ষা পায়, ভালো মানুষ হয়ে এই দুনিয়ায় টেকা যাবে না। সে আবার ভিন্ন পথে পা বাড়ায়। ভাস্কর অ্যান্টনিকে ডাকে এবং তাকে 2 লাখ টাকা তুলে দেয়। অ্যান্টনিকে টাকা দিতে দেখে সাম্বা জিজ্ঞেস করে ভাস্কর এত টাকা কোথায় পেল। ভাস্কর বলে সে ব্যাংকের ভোল্ট থেকে এই টাকা নিয়েছে। সাম্বা ভয় পেয়ে যায়। এই কথা জানাজানি হলে চাকরিটা তো যাবেই, সাথে জেল জরিমানা তো আছেই। এছাড়া ভাস্করের মতো সৎ মানুষের এরকম কাজ মানায় না। ভাস্কর বলে 2 দিন পরে বাবাকে হাসপাতালে চেক আপে নিয়ে যেতে হবে, 1 সপ্তাহ পরে বাচ্চার স্কুলের ফিস দিতে হবে, ভাই বোনের কলেজের ফিস দিতে হবে। অথচ তার কাছে বাড়ি ফেরার জন্য বাসের টিকিট কাটারও টাকা নেই। দেয়ালে যখন পিঠ ঠেকে গিয়েছে, তখন আর সততা দিয়ে কি হবে। তাই এবার ভাস্কর সব ধরনের রিস্ক নিতেই রাজি আছে। যাই হোক, অ্যান্টনিকে টাকা দিয়ে ভাস্কর বলে তার টিভিগুলো বিক্রি করে যা লাভ হবে তার 20% শেয়ার তাকে আর সাম্বাকে দিতে হবে। অ্যান্টনি ভাস্করের কথায় রাজি হয়ে যায়। এরপরে ভাস্কর বাড়ি ফিরে আসে।